অসংখ্য মানুষ হাহারি এক দিয়ে যায়, বিপক্ষে কমেন্ট করে, কেউ কি বহিষ্কার হয়েছে? এবং তারা তো সেখানে নাহিদকে নেতা মেনেই গিয়েছেন, ফলে সেখানে তাদেরকে উপদেষ্টা বানাইতেও আমাদের কারো আটকাতে বলে আমি মনে করি না। সার্জিস আলমের ফেসবুক পোস্টে মন্তব্য করা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হলো এইসব এবং বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে। আমরা তো দেখেছি এই ঘটনাগুলো ঘটেছে গত 15 বছর শেখ হাসিনার ফ্যাসিজমের সময়। তো এই প্রবণতা আপনাদের মধ্যে আসছে কিভাবে ফিরে? আমি প্রশ্ন করতে চাই যে যখন এই গণ অভ্যুত্থানের 9 মাসের মধ্যেই বিএনপি নেতারাই এই জুলাই অভ্যুত্থানকারীদেরকে জঙ্গি বলেন, জুলাই অভ্যুত্থানকারীদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলেন, জুলাই অভ্যুত্থানকারী যারা করেছে তাদেরকে যখন তারা বিভিন্ন ধরনের এই আওয়ামী লীগের টোনে যখন তারা কথা বলে, আমি ঠিক স্পষ্ট না জুলাই অভ্যুত্থানকারী কোথায় জঙ্গি বলেছি, যদি আমাকে রেফারেন্সটা দেন। আপনি ফজলুর সাহেব যিনি এই যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আপনি তার বক্তব্যগুলো শুনেন না, জঙ্গি বলেন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বলছেন যে এরা রাজাকার, এরা তো রাজাকার, এরা কারা? তাহলে তো গালিটা আসলে তার নিজের দলকেই তিনি দিচ্ছেন, কারণ এই অভ্যুত্থানে তো বিএনপি ছিল। হ্যাঁ, বিএনপি ছিল, ট্রু। তো এই যে কথাগুলি উনি বলছেন, সেই কথাগুলির প্রতিবাদ কিন্তু আমরা পাচ্ছি না। তো বিএনপির যে হিস্সা সেটা ক্লেইম করার বদলে বিএনপি যেন বা মনে হচ্ছে যে জুলাইকে পাশ কাটিয়ে যেতে পারলেই বাঁচি, এই ধরনের একটা মনোভাব। এটা কেন? এটা হলো আমার একটা কোশ্চেন, প্রথম কোশ্চেন। সেকেন্ড হলো যে এই যে কমেন্টের জেরে যে বহিষ্কারের ব্যাপারটা, আমি যতদূর জানি, আমি জানি না আমি ঠিক জানি কিনা, আমি যতদূর জানি যে এই মামলাটা গভর্নমেন্টের পক্ষ থেকেই করা হয়েছে এবং বহিষ্কারটাও গভর্নমেন্টই তাদের রুলস রেগুলেশনের জায়গা থেকে তারা এটা করেছে। তাহলে এটা গভর্নমেন্টের, সম্পূর্ণ গভর্নমেন্টের বিষয়। এটা ধরেন সার্জিস আলমের পোস্টে কমেন্ট করার ফলে জিনিসটা হয়েছে বা নাগরিক কমিটি থেকে। আমরা কিন্তু জানি এই ঘটনাগুলো কিভাবে ঘটে, এই আতঙ্ক কেন হবে যদি এই ব্যবস্থা কেউ নেয়, তাদের ভিতরে এই আতঙ্ক কেন হবে? আমরা একটু বলি, এক মিনিট আমি একটু শেষ করি। আমরা কিন্তু 30 সেকেন্ড বলি। আমার পোস্টের নিচে তো প্রতিদিন 1000 লোক গালিগালাজ করছে, কেউ কি বহিষ্কার হয়েছে? আমাদের সৈকত আরিফ ভাইয়ের পোস্টে তো অসংখ্য মানুষ হাহারি এক দিয়ে যায়, বিপক্ষে কমেন্ট করে, কেউ কি বহিষ্কার হয়েছে? জনাব সার্জিসের পোস্টের নিচে একজন শুধু একটি কমেন্ট করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এবং আরও যে এইটি এক লোক শুধু ফেসবুকে লিখেছে এবং সেখানে 5 জন লোক স্যাড রিঅ্যাক্ট দিয়েছে, সে 5 জনকে শোকজ করা হয়েছে। মানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য একটা আইন তারা পাশ করেছে, যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের আচরণ বিধি সম্পর্কিত একটি আইন, যেটা আগে ছিল, আমি ঠিক আমার স্মরণে আসছে না এই মুহূর্তে আইনটার বিস্তারিত, কিন্তু একটা আইন তারা পাশ করেছে। আপনি মনে করছেন এটা ঠিক? না, আমি মনে করছি না এটা ঠিক করেছে, সেটা গভর্নমেন্টের বিষয়। আমি বলছি যে এটা গভর্নমেন্টের বিষয়, মানে গভর্নমেন্ট কার বিরুদ্ধে মামলা করবে না। আপনি দেখেন 2 জন না 1 জনকে বহিষ্কার করা হলো, তারপরে কিন্তু যেই তারা বললেন যে ওই যে কার জন্য বক্তব্য তারা করেছিলেন, হ্যাঁ 3 জনকে বহিষ্কার করা হয়েছিল। তারপর কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো যে আমরা কিন্তু কিছুই বলিনি, তারা এটা স্বপ্রণোদিত হয়ে এই কাজটা করেছে। ফলে এই যে এই ঘটনাগুলি কিন্তু ঘটছে অনেক জায়গায়, স্বপ্রণোদনার একটা সুযোগ আমরা দেখছি যে সামনে ইলেকশন হবে। স্বপ্রণোদিত হয়ে আমরা জানি যে কখন কে কাকে ভয় পায়। আপনাদেরকে সরকারি কর্মকর্তারা ভয় পাবে কেন? আমি আপনাকে একটু বলি। আপনি দেখবেন যে অন্যান্য এনসিপির যে অন্যান্য নেতাকর্মী, ধরেন আমি সার্জিস আলমের ব্যাপারটা বাদই দিলাম, এনসিপির যে অন্যান্য নেতাকর্মী হান্নান মাসুদকে সারা দিন আপনি দেখবেন যে বন্দর মাসুদ এবং মংলা মাসুদ বলে তাকে, এখন এটা ছাড়া তাকে কেউ সম্বোধনই করে না ফেসবুকে। এরপরে আপনি দেখবেন তার ছবি এডিট করা হয়েছে বঙ্গবন্ধুর ছবির সাথে দিয়ে, সেটা এডিট করা হয়েছে। তারপরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। তাহলে সার্জিস কি হান্নানের চেয়ে বেশি ক্ষমতা? না, আমি বলি তারপর ধরেন হাসনাত আব্দুল্লাহ, তার পোস্টেও কিন্তু সারাদিন মানুষজন হাহা দিচ্ছে, গালিগালাজ করতেছে বা বিভিন্ন ধরনের কটুকাটব্য করতেছে। ফলে এই যে ঘটনাটা, এটাকে এনসিপির এই সার্জিসের পোস্টের ঘটনাটাকে এনসিপির ক্ষমতা আকারে বা এনসিপির নেতাদের ক্ষমতা প্রদর্শনের ইচ্ছা আকারে যদি কেউ উপস্থাপন করতে চায়, আমি বলবো এটা ফ্যাকচুয়ালি রং। কারণ অন্যান্য সার্কামস্টেন্সেস দেখে আমরা বুঝতেছি যে এটা আসলে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা গভর্নমেন্টের তরফ থেকে, গভর্নমেন্ট তার একজন এমপ্লয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু সায়ের সাহেবের পোস্টে এই স্যাড রিঅ্যাক্ট দেওয়ার কারণে যে সমস্ত, তার মানে এটা গভর্নমেন্টের অভ্যন্তরীণ ব্যাপার, গভর্নমেন্ট বিষয়টাকে যে কোনো কারণে খুব সিরিয়াসলি নিয়েছে, ফলত মানে রিঅ্যাক্ট দেওয়ার মানে বিপরীতেও তারা সব এটা হলো একটা। আমি জাস্ট শেষ করি, আমি আর একটা পয়েন্ট বলে শেষ করবো। শেষ পয়েন্টটা যেটা নাসির ভাই বললেন যে চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি, তো এই ব্যাপারে আমি আসলে কিছু বলতে চাই না। মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি এই সমস্ত ব্যাপারে মানে অনেকগুলো ঘটনা এসেছে। আমরা কিন্তু এই যে ধরেন আমাদের যেই নেতার বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ এসেছে, তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। এখন এর বাইরে আর আমরা কি করতে পারি? না, প্রতিদিনই হচ্ছে না, কারণ আপনারা মিলিয়ে ফেলছেন। এখানে আমি আরেকটা জিনিস বলি, প্রতিদিনই হচ্ছে, অনেকগুলো জিনিস মিলিয়ে ফেলা হচ্ছে। যেমন ধরেন যে রিসেন্টলি যেই 3 জনকে করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো এনসিপির কোনো এন্টিটি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অনেক দলের লোকজন আছে। আমরা ইভেন এরকমও খোঁজখবর আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে
বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন কাজ করছেন, রাজনৈতিক ছাত্র সংগঠনের লোকজন কাজ করছেন, এরকম আমাদের কাছে তথ্য আছে। ফলে এটা গণমাধ্যমে প্রকাশিত তথ্য, ফলে এখানে সন্দেহের কোনো ব্যাপার নেই। এরপরে ধরেন যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, গুম এগুলি তো আসলে হচ্ছে, মানে আমরা মানে নাসির ভাই যেটা বললেন যে আমরা এখন ক্ষমতায় আছি ফলে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই তো আপনাদের নেতারা এসেছে, আপনাদের দলেও এসেছে, আপনাদেরই তো সহযোগী সংগঠন ছিল। আপনারা এখন যে ডিজোন করছেন এই মেসেজটাকে তাদের ক্লিয়ারলি দিয়েছেন? ক্লিয়ারলি দেওয়া হয়েছে। আপনি নাহিদ ইসলামই তো বলেছেন বেশ কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং এটা আমরা ডিসলভ করে দিব। তাহলে করছেন না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নেতৃত্ব তাদেরকে এটা জিজ্ঞেস করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কিন্তু এক্সিস্ট করে এখনো। কথা বলা দরকার ছিল না, ডেফিনেটলি কথা বলা দরকার ছিল এবং তাদের সাথে কথাটা চলছে। এই কারণেই তাদের জায়গা থেকে তারা রাজি হচ্ছেন না বা তাদের বিভিন্ন ব্যাপার আছে, সেই কারণেই ডিজলভটা হচ্ছে না এখনো। তাদেরও তো কিছু ব্যাপার আছে বৈষম্য। কিন্তু আমি বলতেছি যে বৈষম্য বিরোধীর ব্যাপারটাকে বা ধরেন যে এই এনসিপির সাথে মিলানো, এটা আমি মনে করি যে এটা আসলে একটা ভুল ইকুয়েশন। মানে আমাদের বক্তব্য কোনোভাবে উনি বুঝতে পারছেন না, এটাই একটি বিষয়। প্রথমত হচ্ছে 5ই আগস্টের পরবর্তী সময়ে আপনি দেখেছেন বাংলাদেশে প্রতিটি জেলায় প্রায় থানায়, এখানে শওকত আরিফ ভাই আছেন আমার সাথে একমত হবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেখানে কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি কমিটি ঢাকা থেকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং সেই কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী 5 তারিখের পরে নেই, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কোনো নেতাকর্মী 5 তারিখের পরবর্তী সময় নেই। সেই কমিটি জনাব তুহিন রায় সেই কমিটি অনুমোদন করেছেন। এখন সেই কমিটিরই 2 জন সদস্য যখন বনানীতে আমাদের ছাত্রদলের নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে, তখন আমরা দেখেছি তারা কোনোভাবে দায় স্বীকার করছেন না এবং কোনো দায় দায়িত্ব তারা নিচ্ছেন না। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। সেই রাজনৈতিক দলকে এই অন্তর্বর্তীকালীন সরকার এতটাই ভয় পায় যে সেই রাজনৈতিক দলের একজন নেতার পোস্টে কমেন্ট করার কারণে যে সরকার ভয় পেয়ে যে একজনকে বহিষ্কার করে দিয়েছে, মামলা করেছে, সব এলোমেলো করছে। জনাব তুহিন কোনোভাবে না, এর আগে আমি দেখেছি জনাব তুহিন, এর আগে আমি একটা টকশোতে আসছি, উনি সবসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 তারিখের পর যেটি গঠিত হয়েছে এটার কোনো দায় দায়িত্ব উনি নিচ্ছেন না। ইভেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা কোথায় থেকে আসছে সেই দায় দায়িত্ব উনি ছাত্র আন্দোলন থেকে কিন্তু নতুন দল আসে নাই, নতুন দলটা আসছে জাতীয় নাগরিক কমিটি থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবেই ছিল, এখান থেকে নতুন দলটা আসে না। 5 তারিখের পরে যে নতুন বৈষম্য বিরোধী নতুন যে গঠিত হয়েছে সেটা তিনি আহ্বায়ক ছিলেন না? দুইটা আমি বলি জাতীয় নাগরিক কমিটি নাসির ভাই বলছেন। ফলে আমি বলবো যে নাসির ভাইকে যে আপনারা তাহলে প্রকাশ করেন, একটা জরিপ প্রকাশ করেন যে গত 9 মাসে গণমাধ্যমে প্রকাশিত চাঁদাবাজি এবং খুনের জরিপ কয়টা এনসিপি এবং বৈষম্য, কয়টা বিএনপি এবং ছাত্রদল এবং অন্যান্য সংগঠন। আপনি কি মনে করেন তুহিন খান, আমি কনফিডেন্টলি মনে করি যে এখানে বিএনপি জিতবে এই জরিপে। আমি একটু বলি আপনাকে, এখানে আপনি যেটা বলছেন আপনার জরিপে জিতবে, আপনার কর্মীতেও কি জিতবে এনসিপি? এই প্রশ্নটা রাখা দরকার আমার। ঠিক যে 5 আগস্টের পরে আমরা দেখেছি যে এই অভ্যুত্থানে নাহিদ এবং আসিফ তারা এই অভ্যুত্থানের প্রধান মুখে পরিণত হয়েছিলেন এবং সেই তার লড়াইয়ের মধ্য দিয়ে যেটা বলার বিষয় যে এইখানে ছাত্র সংগঠনগুলো তাদের সমস্ত নেতাকর্মীদেরকে তারা এই আন্দোলনে নিয়োগ করেছেন, আমাদের নেতাকর্মীরা সেখানে ছিলেন এবং তারা তো সেখানে নাহিদকে নেতা মেনেই গিয়েছেন। ফলে সেখানে তাদেরকে উপদেষ্টা বানাইতেও আমাদের কারো আটকাতো বলে আমি মনে করি না। যেটা হওয়া দরকার ছিল যে সবার সাথে আলাপ আলোচনাটা করা দরকার ছিল, সেই আলাপ আলোচনাটা কিন্তু হয়েছিল। সেই আলাপ আলোচনাটা হয়েছিল সরকার গঠনের পরে 12ই আগস্টে এবং 12ই আগস্টেও আমরা কিন্তু এই ঐক্যটা কিভাবে টিকিয়ে রাখা যায় সেটা নিয়ে সবসময় কথা বলেছি, কারণ আমরা মনে করেছিলাম যে এই অভ্যুত্থান যেটা আমরা ঘটিয়েছি এরপরে যদি বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে আমরা আগাতে চাই তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে এই ঐক্যটাকে রক্ষা করা। কিন্তু আমরা দেখেছি যে গোষ্ঠীগত স্বার্থে ঐক্য ভাঙা হয়েছে, কারণ 12 তারিখের মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি পরবর্তীতে এক্সিকিউট করা হয় নাই এবং এর পরবর্তীতে ঢাকার যখন কলেজগুলোর সংঘর্ষ শুরু হলো তখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু আমাদেরকে ডেকেছেন, সমস্ত মান অভিমান ভুলে ছাত্র সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী সেই মিটিংয়ে গিয়েছেন এবং সেখানে আমরা একটা ছাত্র সংহতি সপ্তাহ পালন করেছি ছাত্র সংগঠনগুলো মিলে। পরের সপ্তাহে কিন্তু একটা বৈঠক হওয়ার কথা ছিল, যে বৈঠকে আমরা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে একটা জাতীয় ছাত্র কাউন্সিল যেটা এই অভ্যুত্থানের ঐক্য রক্ষায় কাজ করবে এটা প্রস্তাব করেছিলাম, যেটা নিয়ে সময় একেবারেই শেষ, আলোচনা শেষ হওয়ার কথা ছিল। সেটাও হয় নাই। পরবর্তীতে প্রধান উপদেষ্টা শুধুমাত্র ছাত্র নেতৃবৃন্দ বলে তাদেরকে ডেকেছেন, পরবর্তীতে এই ঐক্য আর আগায় নাই। ছাত্র সংসদ নির্বাচন, এখানে সকল ছাত্র সংগঠন তাই এই ছাত্র সংসদের জন্য লড়াই করেছে, আমরা দীর্ঘ সময়ের জন্য লড়াই করেছি। ফলে ছাত্র
সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে মুখোমুখি করানোর খুব বেশি কিছু নাই। আমরা মনে করি যে এইখানে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন তো আর সম্ভব হবে না, কিন্তু অন্তত কয়েকটা ক্যাম্পাসে, যে ক্যাম্পাসগুলো আমাদের প্রতিনিধিত্ব করে, সে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা ভাবতে পারি। আচ্ছা, আজ 40 জন অস্ট্রেলিয়ান সিনেটর ক্লিয়ার রোড ম্যাপের দাবি জানিয়েছেন, মানে কথা বলেছেন আর কি। আপনারা কিভাবে দেখছেন এটাকে? আপনারাও কি একই কথা বলবেন কিনা? নির্বাচন আমরা চাই, নির্বাচনমুখী রাজনীতি হোক বাংলাদেশে, এটাই আমাদের চাওয়া। তো ক্লিয়ার রোডম্যাপের দাবি ওনারা জানিয়েছেন সিনেটররা, এটা আমরাও ক্লিয়ার রোডম্যাপের কথা বলছি গভর্নমেন্টকে। আমরা গভর্নমেন্টকে বলছি যে আপনি প্রায়োরিটি সেট করেন, আপনি আসলে কি কাজ করতে চান সেটা আপনারা বলেন। আমরা স্থানীয় নির্বাচনের কথাও বলছি, আমরা আসলে নির্বাচনমুখী রাজনীতিটাই করতে চাচ্ছি। আমরা গণপরিষদ ইলেকশনের কথা বলছি, আমরা ইলেকশনের কথা বলছি আমাদের জায়গা থেকে, যেহেতু আমরা মনে করি যে গণপরিষদ ইলেকশনটা অনেক জরুরি। ফলে আমরা গণপরিষদ ইলেকশনের আপনাদের প্রস্তুতি কি রকম? আপনাদের নিবন্ধনের জন্য কবে নাগাদ আপনারা? হ্যাঁ, নিবন্ধনের জন্য আমরা ইসির কাছে যেই আবেদনটা করেছিলাম 2 মাস সময় বাড়ানোর, তারা সেটা বৃদ্ধি করেছেন। এনসিপি কি ইলেকশনে যাচ্ছে? এনসিপি ইলেকশনে যাচ্ছে কিনা সেটা মানে ইলেকশন যেহেতু এখনো তফসিল দেয় নাই, ইলেকশন কি হবে, কিভাবে হবে, কি ইলেকশন হবে, এটা গণপরিষদ ইলেকশন হবে না জাতীয় ইলেকশন হবে, স্থানীয় ইলেকশন হবে কিনা, আমরা যেহেতু স্থানীয় নির্বাচন এবং গণপরিষদের কথা বলছি, ফলে প্রস্তুতির জায়গা থেকে আমরা আসলে প্রস্তুতির জায়গা থেকে আপাতত আমাদের মূল লক্ষ্যটা হলো নিবন্ধন। ফলে আমরা যেহেতু এখনো নিবন্ধিত দল না, ফলে নিবন্ধনটাই আমাদের এখন মূল লক্ষ্য। আমরা নিবন্ধনের লক্ষ্যেই আগাচ্ছি এবং পাশাপাশি আমরা গণপরিষদ এবং স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আগাচ্ছি। আপনাদের দলীয় যে কনস্টিটিউশন, যেটা আপনার ঘোষণাপত্র, সেটা আমরা কবে পাবো? দলীয় আমাদের যে কনস্টিটিউশন, সেটার খসড়া ইতিমধ্যেই হয়ে গেছে। সেটা নিয়ে এখন মানে আগে এটা নিয়ে যারা নির্বাহী পরিষদের নির্বাহী সবাই আলোচনা হয়েছে, এখন জেনারেল সবাই সেটা নিয়ে আলোচনা হচ্ছে।